প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, সচেতনভাবে আছো। শারদীয়ার শুভেচ্ছা, অভিনন্দন সকলকে। সুস্থ ও সচেতনভাবে থেকেই পুজো কাটাও সকলে। আজ আমরা বিএনজিজি 5th সেমিস্টারের এসিসির ক্লাসে রয়েছি। এসিসির মডিউল 1 থেকে আমরা মডিউল 1-এর যে দ্বিতীয় পর্যায় গল্প বা উপন্যাস থেকে চিত্রনাট্য বা নাট্যরূপ নির্মাণ, সেই বিষয়টি আলোচনা করছিলাম। সেক্ষেত্রে আমরা মনে করে নিতে পারি যে গল্প, উপন্যাস আর নাটক কী, এগুলির একটি প্রাথমিক ধারণা আমরা গত ক্লাসে দিয়েছিলাম। আজ চিত্রনাট্য কী সেই সম্পর্কে একটু আলোচনা শুরু করি। চিত্রনাট্য বলতে কোনো চলচ্চিত্রের পরিকল্পনার পাণ্ডুলিপিকে বোঝায়। এটি কোনো গল্প বা উপন্যাস অনুসরণে তৈরি হতে পারে কিংবা মৌলিকও হতে পারে। মূলত ক্যামেরার সঙ্গে কাজ করার জন্যই চিত্রনাট্য লেখা হয়। তাই ক্যামেরায় ছবি বা শট গ্রহণ করার কথা মাথায় রেখে চিত্রনাট্য তৈরি করা হয়। সেজন্য চিত্রনাট্যে দৃশ্য বিভাজন থাকে সংলাপ ও বিভিন্ন বর্ণনা। তাছাড়া স্থান, সময়, চরিত্র ও ঘরের বাইরে বা ভিতরে কিনা সেটাও উল্লেখ থাকে। এছাড়া চিত্রনাট্যে চরিত্রের আচরণ, অভিব্যক্তি, সংলাপ ও চলাফেরা সম্পর্কে লেখা হয়। চিত্রনাট্যের প্রথমেই একটা গল্প সংক্ষেপ থাকতেও পারে, যদিও সেটা অপশনাল, সেটা আবার নাও থাকতে পারে। সাধারণত চিত্রনাট্য ভিডিও গেম বা টেলিভিশন অনুষ্ঠানের জন্য লেখা হয়। এই হলো চিত্রনাট্য সম্পর্কে একটা প্রাথমিক ধারণা। মানে চিত্রনাট্য কি যদি বলি এক কথায়, তাহলে এই কথাগুলো আমরা একটু মনে করে নিতে পারি। এবার বলি যে আমাদের যা পাঠ্য, যে গল্প বা উপন্যাস থেকে নাট্যরূপ বা চিত্রনাট্য নির্মাণ, সেই নির্মাণের ক্ষেত্রে আমরা কিভাবে নির্মাণ করব, তার কি পর্যায় আছে, আমাদের লেখাটা ঠিক কোনখান থেকে কোথা পর্যন্ত হবে, সেগুলি আমরা আলোচনা করব। তার আগে আমরা এই দুটির ক্ষেত্রে, দুটি বললাম এই কারণে যে গল্প আর উপন্যাস এক নয়, কিন্তু আমরা যদি সেটাকে একই পর্যায়ের দিকে ভাবি আর উল্টো দিকে অন্য পর্যায়ে নাটক আর চিত্রনাট্যকে রাখি, তাহলে এই দুটি পর্যায়ভিত্তিক বিষয়ের একটা পার্থক্য বা বিভাজন কি কি সেইটা আগে আমরা দেখে নিই। মানে বিভাজন রেখাটা ঠিক কি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে এগুলোর সঙ্গে মোটামুটি কি মিল বা কি অমিল রয়েছে। মূলত অমিলটাই, পার্থক্যটাই আমরা আলোচনা করব। তো প্রথমেই বলি যে গল্প বা উপন্যাস আমরা সবাই পড়েছি, নাটক পড়েছি, আর চলচ্চিত্রটাও দেখিয়েছি, যে ক্ষেত্রে চিত্রনাট্য যার রূপ। তো সেক্ষেত্রে প্রথম কথা বলতে হবে চরিত্র। দেখো, গল্প বা উপন্যাসে দেখেছি একটা সাধারণ লেখা, আর সেই লেখার ভেতরেই, লেখার প্রয়োজনেই চরিত্রের নাম বা চরিত্রগুলো আসে। কিন্তু নাটকের ক্ষেত্রে বা চলচ্চিত্রের ক্ষেত্রে কিন্তু সেরকম হয় না, কারণ আগে চরিত্রের নাম লেখা হয়, তারপর চরিত্রের মুখের কথাটা বসাতে হয়। এভাবেই সম্ভব আর কি। হয়তো কথার ভিতরে, মানে ডায়লগ যে থাকবে তার ভিতরে হয়তো কখনো চরিত্রের নাম উচ্চারিত হতেই পারে, কেউ একজন কারো নাম ধরে ডাকছেন, তো সেক্ষেত্রে হতেই পারে ভিতরে চরিত্রের ব্যবহার, কিন্তু যিনি বলছেন কথাটা বা যার কথা সেটা কিন্তু চরিত্র হিসাবে তার নামটা আগে লিখিত থাকে, তারপর লেখাটা হয়, মানে ডায়লগটা হয়। আচ্ছা, এবার যে কথা যদি বলি, যে কথা বললাম ডায়লগ, তাহলে উক্তির ক্ষেত্রে আমরা গল্পে কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ সব উক্তি দেখতে পাই, কিন্তু নাটক বা চলচ্চিত্রে, মানে নাটক বা যেটা বলছি চিত্রনাট্য, সেক্ষেত্রে কিন্তু আমরা বেশিরভাগ প্রত্যক্ষ উক্তি লক্ষ্য করি। কারণ একটা চরিত্র সে তার কথা বলছে বা অন্য কথা বলছে, কাহিনীর প্রয়োজনে যাই বলুক না কেন বা ভাবছে, যাই হোক না কেন, সেই সমস্ত কিছু কিন্তু সেই চরিত্রের অনুষঙ্গেই, সেই চরিত্রের নামেই লিখে দেওয়া হয়। তার ভাবনাটাও হয়তো দেখা যাক একটা চরিত্রের নাম বলা হলো, তারপর কোলন দিয়ে লেখা হলো সে এটা ভাবছে,
তার মানে সে হয়তো ভাষায় প্রকাশ করছে না কথাটা, কিন্তু সে যে ভাবছে এটা বলে, সেখানে বলা হলো নাম দিয়ে একটা নাম সে ভাবছে। আর গল্পের ক্ষেত্রে কিন্তু এটা আমরা বাক্যে, সম্পূর্ণ বাক্য ব্যবহার করে কিন্তু বুঝিয়ে দিই যে একটা নাম সে ভাবছে, এই কথাটা বলে দিই। তো এই ব্যাপারগুলো কিন্তু গল্পে রয়েছে, কিন্তু নাটকের ক্ষেত্রে একটু, নাটক বা চিত্রনাট্য একই, একটু অন্যরকম। এবার বলি বর্ণনা। বর্ণনা কীরকম? গল্পের ক্ষেত্রে আমরা সাধারণত প্রেক্ষাপট পাই, মানে তার উৎসটা কি, গল্পটা যে কাহিনীটা তার কার উপরে দাঁড়িয়ে আছে ভিত্তি করে সেই সম্পর্কিত একটা বর্ণনা, বা যদি যে গল্পটা যে কাহিনীকে কেন্দ্র করে গড়ে উঠছে, বা উপন্যাস যে কাহিনীকে কেন্দ্র করে গড়ে উঠছে, সেই কাহিনীটার প্রয়োজনে আমরা বিভিন্ন বর্ণনা পাই। সেটা মূল চরিত্রের পারিবারিক বর্ণনা হোক, বা শারীরিক বর্ণনা হোক, মানসিক বর্ণনা হোক, বা অন্য কিছু হতে পারে, মানে কাহিনীটার প্রয়োজনে সামাজিক কোনো বর্ণনা, সেটা কোথায় দাঁড়িয়ে আছে, এইসব নানান বর্ণনা পেয়ে থাকে। কিন্তু চিত্রনাট্য বা নাটকে এই সমস্ত কিছু থাকে, কিন্তু সেটা অন্যভাবে থাকে। কীরকম? নাট্যকার বা যিনি চিত্রনাট্য লিখছেন তিনি সাধারণভাবে নির্দেশ দিয়ে থাকেন। কারণ আমাদের একটা কথা ভুললে চলবে না, নাটক বা চিত্রনাট্য কিন্তু মূলত পাঠের জন্য লেখা হয় না। নাটকের ক্ষেত্রে সেটা মঞ্চস্থ হবে, আর চিত্রনাট্যের ক্ষেত্রে সেটা আমরা ধরে নেব সেটা চলচ্চিত্রের রূপ পাবে, এই লক্ষ্য রেখেই কিন্তু লেখা হয়। যদিও আমরা নাটক পাঠ্য হিসেবে পড়ি, নিশ্চয়ই পড়ি, কিন্তু লক্ষ্যটা, নাট্যকারের লক্ষ্য কিন্তু এমন নয় যে পাঠক আমার নাটকটা পড়বে। নাট্যকারের লক্ষ্যই থাকে নাটকটা মঞ্চস্থ হবে। তাহলে সেই মঞ্চায়নের জন্য নাট্যকারকে নির্দেশ দিয়ে দিতে হয় মঞ্চের পরিবেশ। ধরা যাক কোনো একটা গ্রাম্য পরিবেশে একটা কিছু দেখাতে চাইছেন, একটা ঝোপঝাড় রয়েছে, মানে গ্রামে প্রচুর গাছপালা রয়েছে, মাঝখান দিয়ে রাস্তা গেছে, সেখান দিয়ে ধরা যাক একজন দইওয়ালা যাচ্ছেন দই বিক্রি করতে করতে। তাহলে নাট্যকারকে এটা নির্দেশ দিয়ে দিতে হবে আগেই। সেটা দেখবে অনেক ক্ষেত্রে কোটেশনের মধ্যে থাকে, বা ছোট করে নাটকে লেখা থাকে, বা হাইলাইট করা থাকে, একটু নাটকের যে মূল অংশ যেটা আমরা লেখা পাই স্ক্রিপ্ট হিসেবে, তার থেকে একটু অন্যরকমভাবে দেখবে, তার আগে হোক বা তার সঙ্গে, মানে বক্তব্য শেষ হওয়ার পরে ব্যাকেট দিয়ে হোক, যেভাবে হোক দেখবে বেশিরভাগ ক্ষেত্রে লেখা থাকে। যেটা কীরকম, যে উদাহরণটা আমরা দিলাম, যে তার মানে নাট্যকার ওখানে বলে দেবেন যে মঞ্চে কিন্তু কিছু ওই একটা গ্রাম্য পরিবেশ তৈরি করতে হবে। যেমন আধুনিক সময়ে এসে তো আমরা দেখেছি বিভিন্ন থার্মোকল হোক, কাগজ হোক, বিভিন্নভাবে বা কোনোভাবে ওই লাইটের মাধ্যমে হোক, দেখবেন মঞ্চে কিন্তু পরিবেশ তৈরি করা হয়। তাহলে সেই মঞ্চের পরিবেশটা নির্দেশ দিয়ে দেবেন যে এই রকম হবে, একটা গ্রাম্য পরিবেশ হবে, সেখানে হয়তো এই গাছপালা রয়েছে, এবার তার মধ্য দিয়ে একজন মানুষ যাচ্ছে, এবং তিনি, আমরা উদাহরণে বললাম দইওয়ালা যদি হয়, তার মানে দইয়ের ভাঁড়, গ্রামে যেমন দেখবে যে এখন তো অনেক কমে গেছে, একটা সময় ছিল, বা তোমরা দেখবেও যে দইওয়ালা ওই দই বিক্রি করতে করতে ভাঁড়ে দই নিয়ে, মানে দুদিকে সেই বাঁক বলি যেটাকে আমরা, সেটাতে ঝুলিয়ে অনেক দইয়ের ভাঁড় নিয়ে যাচ্ছেন। তাহলে এইটা কিন্তু, এই যে বাঁকের দইয়ের ভাঁড় থাকবে, অনেক রকমভাবে হতে পারে, দইওয়ালা শুধু বাঁকে নিয়ে যাবেন দই এমনটা নাও হতে পারে, কিন্তু নাট্যকার যদি তার ভাবনাটা এইভাবে ভাবেন, তাহলে কিন্তু এই কথাগুলো তিনি দেখবেন যে নির্দেশ করে যান। কারণ যিনি লিখছেন তার তো একটা অভিপ্রায় থাকে কিভাবে প্রকাশ হবে। একটা জিনিসের সংজ্ঞা তো একরকম নয়, অনেক রকম হতে পারে, কিন্তু যিনি লিখছেন তিনি তার ভাবনা অনুযায়ী একটা নির্দেশ দিয়ে থাকেন। বোঝা গেল? তাহলে সব মিলিয়ে আমরা এই কথাটা বলতে পারি যে গল্প বা উপন্যাসে আমরা যে ভাবনা পাই, যে গল্প বা উপন্যাসও ঔপন্যাসিক বা গল্পকার তার ভাবনাই প্রকাশিত করেন, কিন্তু সেটা সরাসরি নির্দেশ দিয়ে নয়। তিনি বললেন একজন গ্রামের রাস্তা দিয়ে দইওয়ালা যাচ্ছেন, এটা থেকেই পাঠক উপলব্ধি করে নেয়, যার যে মানসিকতা সেই জায়গা থেকে পাঠক উপলব্ধি করে নেয়, ও তাহলে পুরানো একটা দিনের কথা, এরকম গ্রাম, প্রত্যেকের কাছে পাঠক, মানে ভিন্ন ভিন্ন পাঠক, তো ভিন্ন ভিন্ন পাঠকের কাছেই তার নিজের মতো করে ভিন্ন ভিন্ন রূপ ফুটে ওঠে। তুমি যে গ্রামটা ঘুরেছো, বা তুমি গ্রামে যেভাবে দইওয়ালাকে দেখেছো, তোমার পরিচিত গ্রামের যে রাস্তা, সেই কথাটা তোমার প্রথম মাথায় ভেসে উঠবে যে এইরকম একটা রাস্তা দিয়ে তাহলে দইওয়ালা যাচ্ছেন। আবার অন্যজন, তোমার বন্ধু, সে যে গ্রাম দেখেছে, যেভাবে দইওয়ালাকে দেখেছে, সেভাবে ভাববে। এটা হচ্ছে
গল্পের ক্ষেত্রে সাধারণত এই ভাবনাটা থাকে, কিন্তু নাটক বা চিত্রনাট্যে কিন্তু নাট্যকার বা চিত্রনাট্য যিনি লিখছেন, স্ক্রিপ্ট রাইটার, তার ভাবনাটা কিন্তু এভাবে তিনি নির্দেশ দিয়ে দেন। কারণটা এইটা বললাম মঞ্চায়নের জন্য। এবার 4 বলতে পারি, যে কথা আলোচনাই করলাম, সেটা হচ্ছে মঞ্চ। তাহলে গল্প বা উপন্যাস নাট্যরূপ পায়, মানে আমরা দেখব পাবে, আমাদের ক্ষেত্রেই আমাদের এটা করতে হবে, গল্প বা উপন্যাস থেকে নাটক লিখতে হবে বা চিত্রনাট্য লিখতে হবে। কিন্তু সেটা সব ক্ষেত্রেই যে পাবেই এমনটা নাও হতে পারে। আবার গল্পকার যখন গল্প লিখছেন বা উপন্যাসিক উপন্যাস লিখছেন, তিনি এমনটা ভেবে লেখেন না যে আমার গল্প বা উপন্যাসটা চিত্রনাট্যে রূপান্তরিত হবে, পথের পাঁচালী যে পরবর্তী সময় চলচ্চিত্র হবে এমন ভেবে সত্যজিৎ রায় কিন্তু লেখেননি। কিন্তু সেটা সময়ের সঙ্গে সঙ্গে মানুষ যেভাবে গ্রহণ করেছে, সমাজ যেভাবে সেটাকে গুরুত্ব দিয়েছে, সেই প্রেক্ষিতে সেটা চিত্রনাট্য পরবর্তী সময় করেছেন অন্য কেউ, বা গল্পের ক্ষেত্রেও তাই হয় বা হয়েছে। তো সেক্ষেত্রে গল্প বা উপন্যাস লেখার সময় কিন্তু লেখকের প্রধান এবং প্রথম একটা লক্ষ্য থাকে যে পাঠক পড়বে, অতএব পাঠকের পড়ার উদ্দেশ্যে সেই লেখাটা লেখা হচ্ছে। কিন্তু নাটক বা চলচ্চিত্রের ক্ষেত্রে কিন্তু তা নয়। কারণ চলচ্চিত্রের ক্ষেত্রে, মানে চলচ্চিত্র বা নাটকের মূল কনসেপ্ট বা আইডিয়াটাই এটা যে সেটা মানুষকে সরাসরি দেখানো হবে, সেটা অভিনীত হবে, চলচ্চিত্রেই হোক বা নাটকে হোক। তাহলে মঞ্চ মানে মূল প্ল্যাটফর্ম যেটাকে বলি, যদি আমরা চলচ্চিত্রের ক্ষেত্রে বলি শুটিং স্পট হোক, বা নাটকের ক্ষেত্রে যদি বলি মঞ্চ, তাহলে এইটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় যে নাটক বা চলচ্চিত্রকারকে নাট্যকার বা চলচ্চিত্রকারকে এই কথাটা কিন্তু মাথায় রাখতে হয় যে আমার যে লেখাটা লিখছি সেটা শুধু পাঠক পড়বে না, সেটা দেখে বা পড়ে অন্য কেউও হতে পারে যিনি নাটকটা নির্দেশনা দিয়ে নাটকটা মঞ্চায়ন করবেন। একটা নাটকের পিছনে তো অনেক কিছু থাকে। একটা চলচ্চিত্র আমরা হয়তো সামনের মানুষগুলোকে দেখতে পাই, কিন্তু সামনের মানুষগুলোই তো শেষ কথা নয়। সেক্ষেত্রে দেখবে একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ও থেকে যায়, যেটা হচ্ছে অভিনেতা অভিনেত্রীদের আমরা সরাসরি দেখতে পাই, তাদেরকে আমরা মুখটাও চিনি, খুব পরিচিত হয়ে ওঠেন। কিন্তু এই পরিচিত মুখগুলোর পেছনেও কিন্তু অনেক মুখ রয়েছে, যাদের অক্লান্ত পরিশ্রম কিন্তু একটা নাটকই হোক একটা চলচ্চিত্রকেই হোক সফল করে তোলে। তাহলে সেই অভিনেতা অভিনেত্রীদের ট্রেনিং দেওয়া হোক, বা মঞ্চটা কিভাবে সাজানো হবে, মঞ্চসজ্জা হোক, শব্দগ্রহণ হোক, মানে শব্দটা কিভাবে কোথায় ক্যাচ করবে, বা বিভিন্ন মিউজিক ব্যবহার করার ক্ষেত্রে যে শব্দ সেই প্রয়োগ হোক, লাইট, নাটক বা এর ক্ষেত্রে লাইটটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তুমি সন্ধ্যের একটা দৃশ্য দেখাচ্ছ, সেটা যেমন মঞ্চে তোমাকে সেই অন্ধকারের একটা সিকোয়েন্স তৈরি করতে হবে, ঠিক তেমনি একইভাবে তুমি দিনের আলোয় একটা দেখাচ্ছ একটা কোনো বিষয়, তুমি অডিটোরিয়ামে নাটকটা দেখছো বলে সবটাই অন্ধকার, সবটাই রাত্রিবেলার দৃশ্য, এমনটা দেখালে হবে না। নাটকের প্রয়োজনে সকালবেলার দৃশ্যের প্রয়োজন হতেই পারে। আমরা সিনেমায় দেখি সূর্য ওঠার একটা জিনিস দেখানো হচ্ছে। তাহলে এই বিষয়গুলো কিন্তু মাথায় রেখে নাট্যকার বা চিত্রনাট্য যিনি নির্মাণ করছেন তাকে কিন্তু মাথায় রেখে লেখালেখিটা করতে হয়, যে আমি লিখে দিচ্ছি। হতে পারে নাট্যকার হোক বা হোক চলচ্চিত্রকার হোক নিজেই নির্দেশনা দিচ্ছেন, তিনি পরিচালনা করছেন, হতেই পারে তিনি তার মতো করতেই পারেন। আবার তার জিনিসটা অন্য কেউ করবে। নাটকের ক্ষেত্রে যেমন একটা নাটক যিনি লিখছেন অজস্র দল অজস্র জন অভিনয় করেন, তাহলে এই নির্দেশনার দিকে মাথায় রেখে কিন্তু লিখতে হবে। কারণ যিনি নির্দেশনা দেবেন তাকে বুঝতে হবে যে নাটককার আসলে কি বলতে চাইছেন। শুধু কাহিনীটা লিখে গেলে চলবে না, চরিত্রের মুখে কথা বসিয়ে কাহিনী লিখে দিলাম তাহলেই নাটক সম্পূর্ণ হয়ে গেল, এমনটা কিন্তু নয়। কারণ তাকে এই যে মঞ্চায়নের যে একটা বড় জায়গা, সেই জায়গাটা কিন্তু পরিষ্কার করে রাখাটাও দায়িত্ব নাট্যকারের। বোঝা গেল? তাহলে এই হলো সব মিলিয়ে মোটামুটি একটা দুটোর মধ্যে তফাৎ, যে নাটক আর চলচ্চিত্রের সঙ্গে গল্প আর উপন্যাসে সাধারণ পার্থক্য, খুব সাধারণভাবে দেখলে যে কটা চোখে পড়ে সেইটা কিন্তু এইটা। এবার আমরা পরের ক্লাসে পর্যায়গুলো আলোচনা করব, যে কিভাবে নাটক বা চলচ্চিত্রের যে স্ক্রিপ্ট
চিত্রনাট্য তোমরা নির্মাণ করবে গল্প বা উপন্যাস থেকে। তোমাদের ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে সুবিধার, তোমাদের যেমন গল্প লেখার ক্ষেত্রে ছিল যে 300 শব্দের মধ্যে লিখতে হবে, এখানেও তাই একই কথা, 300 শব্দেই লিখতে হবে। তো সেক্ষেত্রে সবসময় ছোট গল্প দিয়ে দেবে এমনটা তো নয়, আর উপন্যাস অত ছোট হওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে তোমাদের গল্প বা উপন্যাসের অংশ তুলে দেওয়া থাকবে, সেই অংশ থেকেই তোমাকে ওই অংশ দিয়েই নাটক তৈরি করতে হবে। নাটকের অর্থ আমরা আলোচনা করেছি, পূর্ণাঙ্গ নাটক, বড় নাটক অবশ্যই, কিন্তু তোমাকে যেটুখানি অংশ দেয়া থাকবে, একটা ছোট্ট কাহিনী বা একটা ছোট্ট অংশ, তার উপর নির্ভর করে তোমাকে ছোট্ট করেই চলচ্চিত্রের ফর্মটা তুলে ধরতে হবে, বা নাটকের যে ফর্মটা হবে সেটা কিন্তু ওই অংশটা থেকেই সম্পূর্ণরূপে তুলে দিতে হবে। এটা হচ্ছে তোমাদের মূল কথা, মানে অনেকটা সুবিধার জায়গা। কারণ একটা বড় জিনিস লেখা, সবটা আয়ত্তে করে তারপর লেখা যতটা বিষয়, এক্ষেত্রে কিন্তু সেটা নয়। তোমরা শুধু ফর্মগুলো শিখলেই আশা করি নিজেরাই লিখতে পারবে। আবারও বললাম, ভালো থেকো, সুস্থভাবে থেকো। আজ আমরা এখানেই ক্লাস শেষ করলাম।